ইমিগ্রেশন পার হয়ে যখন বোর্ডিং এ যায়, বোর্ডিং এ হলো এয়ারলাইন্সের যারা তারা চেক করে, তো সেখানেও তারা গরমিল দেখতে পাইছে। পরে বিপদ বুঝতে পেরে ৬১ জন পালায় যায়, ৭৬ জন যেতে পারেনি সব মিলায়। একটা ঘটনা ঘটেছে হজরত শাহজালাল বিমানবন্দরে। সেখানে বোর্ডিং পাস ইস্যু করার পরও ৬১ জন যাত্রী বিমানে ওঠেনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি কুয়ালালামপুর যাওয়ার কথা, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, কিন্তু ৬১ জন যাত্রী ওঠেন। তারা বোর্ডিং পাসও নিয়েছিল কিন্তু পরে ওঠেনি কেন? এবং বলা হচ্ছে যে শনিবার রাতের ওই ফ্লাইটটি মোট ৭৬ জন যাত্রী ছাড়াই ঢাকা ছেড়ে যায়। দেখেন জাল জালিয়াতি, মানে তার ভিসা জাল ভিসা অথবা জাল পাসপোর্ট অথবা ভুয়া ওয়ার্ক অর্ডার, এই সমস্ত গুলো নিয়ে পাড়ি দিতে চাইছিল এই ৭৬ যাত্রী কুয়ালালামপুরে। এবং এটা তো জানেনই, কুয়ালালামপুর ইমিগ্রেশনের সাথে এখানকার যারা আদম পাচার চক্রের একটা যোগাযোগ আছে। তারা সেখানে পৌঁছানোর পর কত নম্বর গেটে যাবে সবগুলো সব নির্ধারিত। তার মধ্যে যখন নাকি আবার কোনো বিশেষ অভিযান চলে বা এলোমেলো হয়, তখন ধরা পড়ে এবং ফেরত আসে। সব হচ্ছে মূলত এরা ট্যুরিস্ট ভিসা নিয়ে যায়, কিন্তু তার মধ্যেও এদের যে ভিসা, সেই ভিসা ছিল জাল। সেটা ধরা পড়ার পর ইমিগ্রেশন যখন টাইট দেয় তখন গোলমাল হয়ে যায়। এখানে বলা হচ্ছে মালয়েশিয়াগামী বিজি ৩৮৬ ফ্লাইটে ২৮৮ যাত্রীর টিকিট ছিল, ২৮৮। তাদের মধ্যে ১০ জনকে ইমিগ্রেশন বিভাগ অফলোড করে দেয়, মানে যেতে দেয়নি, মানে ইমিগ্রেশন পার হতে পারেনি। আরো ৫ জনকে বোর্ডিং গেটে আটকে দেওয়া হয়, ১৫ জন। প্রথম হচ্ছে ইমিগ্রেশনে কাউন্টারেই আটকা পড়ে, ১০ জনকে যেতে দেওয়া হয়নি। এরপর ওই ইমিগ্রেশন পার হলেও বোর্ডিং গেটে যে আরো ৫ জন আটকা পড়ে। এরপর ৬১ জন যাত্রী বোর্ডিং পাস নেওয়ার পরও আর বোর্ডিং গেটে আসেনি। ওইটা ছিল লাস্ট জায়গা, সেখানে চেকিং এ তারা ধরা পড়তো। এই সংখ্যায় তারা আর বোর্ডিং গেটে আসেনি। শেষ পর্যন্ত রাত ৮:৩০টার দিকে ২১২ যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়। এখানে বলা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের বক্তব্য জানতে মুখপাত্র বশরা ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। পরে খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি। ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র বলছে, কোন চক্রের যোগসাজশে এই ৭৬ যাত্রী মালয়েশিয়া যাচ্ছিলেন। যারা ধরা পড়েছেন তারা কাজ করতে যাচ্ছিলেন, তারা ট্যুরিস্ট না। ৭৬ যাত্রী, এরা এয়ারলাইন্সের সাধারণ এই মানে সাধারণত যাত্রীরা প্রথমে এয়ারলাইন্সের কাউন্টারে যে ব্যাগেজ চেক ইন করে বোর্ডিং পাস পায়, টিকিট জমা দেয়, দিয়ে বোর্ডিং পাস নেয়। আচ্ছা, এরপর ইমিগ্রেশন কাউন্টারে পাসপোর্টের সিল নিয়ে ইমিগ্রেশন সম্পন্ন হয়। যাত্রীর পাসপোর্ট ও ভিসা ঠিক আছে কিনা তার যাচাইয়ের দায়িত্ব ইমিগ্রেশন বিভাগের। ইমিগ্রেশন শেষ করার পর যাত্রীরা বোর্ডিং গেটে গিয়ে জাহাজে ওঠে দুইবার, একবার ইমিগ্রেশন, তারপর হচ্ছে বোর্ডিং। সূত্র বলছে ইমিগ্রেশন পুলিশের কাছে জাল ই ভিসা শনাক্ত করার ব্যবস্থা রয়েছে। যাত্রীদের ভিসা যথাযথভাবে যাচাই না করেই ভেরিফাইড হিসাবে গ্রহণ করে বিমান সংস্থার চেক ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস ইস্যু করা হয়। এরপর ইমিগ্রেশনও তাদের বিদেশ যাত্রার অনুমতি দেয়, অথচ বোর্ডিং গেটে গিয়ে ৫ জনের ভিসা জাল বলে ধরা পড়ে। তার মানে ওই ইমিগ্রেশনেও ঝামেলা আছে। ইমিগ্রেশনে তো ধরা পড়ার কথা, মানে ই পাসপোর্টে এটা যে ভিসাটা আছে সেটা কি আসল না সত্য, তারাও সেখানে ইস্যু করে দেয়। বোর্ডিং গেটে কিন্তু ধরা পড়ার কথা না, মূল এটা হয় ইমিগ্রেশন কাউন্টারে।
তাহলে বোঝেন যে ইমিগ্রেশনের একজন দায়িত্বশীল বলছেন পাসপোর্টের সঙ্গে ভিসার তথ্যের গরমিল থাকায় কয়েকজনকে ইমিগ্রেশন আটকে দেওয়া হয়, পরে অন্যরা পালিয়ে যান। তার মানে ইমিগ্রেশন পার হয়ে যখন বোর্ডিং এর যায়, বোর্ডিং এ হলো এয়ারলাইন্সের যারা তারা চেক করে, তো সেখানেও তারা গরমিল দেখতে পাইছে। পরে বিপদ বুঝতে পেরে ৬১ জন পালায় যায়, ৭৬ জন যেতে পারেনি সব মিলায়। এই ঘটনা প্রমাণ করে যে মালয়েশিয়ায় কি পরিমাণ অবৈধ লোকজন এখনো ঢুকছে। এই যদি হয় তাহলে মালয়েশিয়ার সাথে এখন সম্প্রতি একটা ভিজিট হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের, এবং তারা বৈধ পথে কোন পদ্ধতিতে বাংলাদেশ থেকে জনশক্তি নেবে এটা নিয়ে আলাপ আলোচনা করছে, বা তারা একটা পদ্ধতি নির্ধারণ করছে। এইরকম অবস্থায় এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে মালয়েশিয়া কি বাংলাদেশ থেকে লোক নেওয়াটা নিরাপদ মনে করবে? করবে না। এগুলি হচ্ছে এইসব ঘটনার কারণেই মালয়েশিয়ায় বর্তমানে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ আছে। এটা যখন এখন খোলার একটা প্রসেস শুরু হচ্ছে, তখন দেখেন এই সমস্ত খবর যখন আসছে তখন পরিস্থিতিটা কি দাঁড়ায়। এই মালয়েশিয়ার শ্রম বাজারটা যদি ওপেন করা না যায়, আমাদের রেমিটেন্স প্রবাহটা আর বাড়বে না সামনের দিকে খুব একটা বেশি।